আসসালামু আলাইকুম। ইংলিশ দ্বিতীয় পত্রে প্যারা খায় না এমন স্টুডেন্ট বাংলাদেশে অনেক কম। অনেকেই আছে যারা রাত জেগে জেগে ইংলিশ পড়ে, কিন্তু দিন শেষে এইচএসসি তারা এ প্লাস পায় না। এবং এই এ প্লাস না পাওয়ার কারণ তাদের কম পড়া নয়, মূল কারণটা হয় ভুলভাবে ভুল অ্যাপ্রোচে পড়া। এজন্য এইচএসসি লাইফে সঠিকভাবে সঠিক প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের প্রয়োজন একটা গাইডলাইন। তো এই জন্য আজকে চলে আসলাম এই এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ফুল একটা গাইডলাইন নিয়ে। তো এইচএসসি লাইফটাকে সহজ এবং এইচএসসি লাইফে পূর্ণাঙ্গ সুন্দরভাবে প্রিপারেশন ইংলিশ সেকেন্ড পেপারে প্রিপারেশন নেওয়ার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আমি হামিম আল রাফি, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। তো আজকে আমরা এই ভিডিওতে চারটা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে আমরা আলোচনা করব মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ নম্বর বন্টন এবং কোয়েশ্চেন প্যাটার্ন, প্রশ্নের ধরন। কি ধরনের প্রশ্ন আসবে, কোন প্রশ্নে কত মার্কস, এটাতে আমরা এই বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব চ্যাপ্টার্স অর টপিকস, মানে এই যে আমাদের প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য আমাদের কি কি টপিক পড়তে হবে, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তৃতীয়তে আমরা আলোচনা করব বুকস, অর্থাৎ কি কি বই আমাদের প্রয়োজন, কোন বইটা ভালো হবে, কোন বইটা কখন কেনা দরকার, এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ নির্দেশিকা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপর দিন শেষে গাইডলাইন, প্রপার সবকিছু থাকার পর একটা একটা ছাত্র কিভাবে এইচএসসি এর প্রথম দিন থেকে শুরু করে এ একবারে এক্সাম হলে গিয়ে হল পর্যন্ত কিভাবে কি ইংলিশ সেকেন্ড পেপার প্রিপারেশনটা নিবে, এই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ একটা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আলোচনা করবো মার্কস ডিস্ট্রিবিউশন, নম্বর বন্টন প্লাস কোয়েশ্চেন প্যাটার্ন। প্রথমে আমরা আলোচনা করে নিই মার্কস ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এ প্লাস কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষায় মোট 100 নম্বর হয়ে থাকে। কোনো প্র্যাকটিক্যাল নাই এখানে। পুরো প্রশ্নের পত্রে পুরো প্রশ্নপত্রটাকে দুইটা প্রধান ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে গ্রামার অংশ, যেটাতে 60 মার্ক থাকে। আর হচ্ছে কম্পোজিশন অংশ, মানে রাইটিং অংশ, এখানে 40 মার্ক থাকে। আচ্ছা, গ্রামার অংশে 12টা প্রশ্ন থাকে। হ্যাঁ, 12টা প্রশ্ন 5 মার্ক করে, টোটাল 60। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। 12টা প্রশ্ন 5 মার্ক করে, টোটাল মার্কস হচ্ছে 60। আচ্ছা, সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে, এখানে কোনো ছাড়-টার নাই। সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। সাধারণত প্রতিটা প্রশ্নে 10টা করে শূন্যস্থান থাকে বা ছোট আইটেম থাকে। প্রতিটার মার্কস হচ্ছে 0.5, মানে হাফ মার্কস করে প্রতিটার জন্য। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রে আমরা দেখছিলাম অপশন থাকে, কিন্তু ইংলিশ ইংলিশ সেকেন্ড পেপারে কোনো অপশন নাই, যেটা আছে ওটা অ্যান্সার করতে হবে সাধারণত গ্রামারে। পার্ট বি হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন অর্থাৎ রাইটিং পার্ট। এখানে আমাদের এই অংশে চারটা রাইটিং আইটেম থাকবে। ঠিক আছে, এখানে অপশন থাকে, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আর কোনো কোনো অপশন বা বিকল্প থাকবে না, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 4টির মধ্যে কোনোটা বাদ দিব এমন করা যাবে না, 4টির মধ্যে 4টি অ্যান্সার করতে হবে। এখানে অপশন থাকে 4টার ভিতরে, আবার 4টার বাইরে না। 4টা অ্যান্সার করতে হবে, বা 4টার ভিতরে দুটা অপশন এ অপশন বি থাকে, যে কোনো একটা উত্তর করা যেতে পারে। বাকি এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আহ, সবগুলার না, একটা দুটো আছে এরকম। আচ্ছা, তারপরে এখানে সাধারণত ফর্মাল লেটার, ইমেল, প্যারাগ্রাফ এবং কম্পোজিশন লিখতে হয়। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব চ্যাপ্টার্স অর টপিকস। চ্যাপ্টার্স অর টপিকস নিয়ে আমরা আলোচনা করবো এখন। পরীক্ষার প্রশ্নপত্র ক্রম সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থী যে বিষয়গুলো শিখতে হবে তা নিচে সহজভাবে দেওয়া হলো। আচ্ছা, পার্ট এ গ্রামার, আমরা আগেই শুনছি 60 মার্ক আছে এখানে। ঠিক আছে, কোয়েশ্চেন 1 থেকে 12, এটা হচ্ছে গ্রামারের অন্তর্ভুক্ত, 12টা প্রশ্ন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1 থাকবে প্রিপোজিশন রিলেটেড। ঠিক আছে, প্রিপোজিশন কি এ বিষয়ে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ ফিউচারে। বাক্যের অর্থ বুঝে প্রিপোজিশন ইন, অন, অ্যাট, অফ ইত্যাদি বসাতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন 1 গেল। এখন আমাদের কোয়েশ্চেন 2। কোয়েশ্চেন 2 হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অর ফ্রেজেস। কিছু নির্দিষ্ট শব্দ বা ফ্রেজ, যেমন ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন ইত্যাদি দিয়ে শূন্যস্থান পূরণ। এটি সবচেয়ে সহজ এবং ফুল মার্কস পাওয়ার মতো টপিক।
ঠিক আছে, এটাতে গ্রামারের অত কিছু নাই, বা সাধারণত এই ফ্রেজগুলো কিভাবে কি ইউজ হয় এটা জেনে নিতে হয়। বাকি বিস্তারিত আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ ফিউচারে ক্লাস দেব। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। অর্ধেক দেওয়া একটি বাক্যকে সঠিক ক্লজ বা ফ্রেজ ব্যবহার করে অর্থপূর্ণভাবে সম্পূর্ণ করা। একটা সেন্টেন্স অর্ধেক দেওয়া থাকবে, ওটা পরিপূর্ণ সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4 রাইট ফর্ম অফ ভার্বস। এটা নিয়ে বলার কিছু নেই, ছোটবেলা থেকে পড়ে আসতেছি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট এ রূপান্তর করা। সাধারণত সাধারণত একটি প্যাসেজ দেওয়া থাকে। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে ইউজ অফ মডিফায়ার্স। বাক্যের অর্থকে আরো স্পষ্ট করতে নাউন বা ভার্বের আগে অথবা পরে সঠিক মডিফায়ার, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টিসিপল বসানো। বাকি এই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব নিয়ার ফিউচার ক্লাসে। কোয়েশ্চেন নাম্বার 7 সেন্টেন্স কানেক্টর। দুটি বাক্য বা ধারণাকে যুক্ত করার জন্য লিঙ্কিং ওয়ার্ড, যেমন হাউএভার, মোরওভার, দেয়ারফর, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করা। কোয়েশ্চেন নাম্বার 8 সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। একটি প্যাসেজে নির্দিষ্ট কিছু শব্দের সামর্থক সিনোনিম ও বিপরীত অর্থ অ্যান্টোনিম শব্দ লেখা। 9 নাম্বার হচ্ছে পাঞ্চুয়েশন। এটি এটি টেক্সটে সঠিক জায়গা, কমা, একটি টেক্সটে সঠিক জায়গায় কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন চিহ্ন এগুলো বসাইতে হবে। বাকি এগুলো কিভাবে অ্যান্সার করা দরকার, কিভাবে পড়া দরকার, এগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব এই ক্লাসে। আচ্ছা, পার্ট বি হচ্ছে কম্পোজিশন। কোশ্চেন নাম্বার 10 থেকে 13 হচ্ছে কম্পোজিশন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 এখানে থাকবে ফর্মাল লেটার অথবা ইমেল, 10 মার্ক। আমাদের হয় ফর্মাল লেটার লিখতে হবে, না হলে একটা ইমেল লিখতে হবে। ঠিক আছে, যার যেটা পছন্দ লেখা যেতে পারে। পড়াশোনার শুরুর দিকেই, কলেজ লাইফের শুরুর দিকেই মোটামুটি কয়েকটা পড়লাম, টিচারদের কাছে আলোচনা করলাম, করে দেখা যাচ্ছে আমি ফর্মাল লেটারই উত্তর দিব বা ইমেলই উত্তর দিব, এরকম ধরনের শুধু একটা পড়ে গেলেই হয়ে যায়। বা মোটামুটি হালকা পাতলা দুটাই পড়লাম, যেটা আমার কমন সেটাই অ্যান্সার করলাম, এরকমও করা যেতে পারে, সমস্যা নেই। সাধারণত প্রধান শিক্ষক, বিসি বা পত্রিকার সম্পাদকের কাছে আবেদনপত্র অথবা পেশাগত মানে প্রফেশনাল ইমেল লিখতে হয় এখানে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11 প্যারাগ্রাফ রাইটিং 1। প্যারাগ্রাফ এখানে লিস্টিং অথবা ডিসক্রিপশন। সাধারণত নর্মাল প্যারাগ্রাফ এখানে লিখতে হয়, 10 মার্ক। তারপরে কোশ্চেন নাম্বার 12 হচ্ছে এটাও প্যারাগ্রাফ রাইটিং, কিন্তু এই প্যারাগ্রাফ রাইটিংটা একটু আলাদা। এখানে দেখা যায় কোনো দুটো টপিক দেওয়া থাকবে, কোনো দুটো জিনিস দেওয়া থাকবে, তো এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কি, এই দুটো জিনিসে আহ এটার কন্ট্রাস্ট বা কজ ইফেক্ট এই ধরনের টাইপের একটু ব্যতিক্রম ধর্মী, ব্যতিক্রম বলতে কি আর কজ ইফেক্ট কন্ট্রাস্ট এগুলো রিলেটেড টাইপের একটা প্যারাগ্রাফ লিখতে হয়। দুই জিনিসের তুলনা অথবা কোনো সমস্যার কারণ ও ফলাফল নিয়ে প্যারাগ্রাফ লেখা। তো আমাদের দুটা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে, দুটা প্যারাগ্রাফে এক প্যারায় লিখতে হবে, 2-3 প্যারা করা যাবে না। বাকি এগুলো বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো পরে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13 আমাদের শেষ প্রশ্ন হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনে 10 মার্ক। কোন নির্দিষ্ট বিষয়ের উপর বিস্তারিত প্রবন্ধ বা রচনা লেখা। এই কম্পোজিশনে বড় করে বিশাল করে প্যারা প্যারা করে, প্যারা বলতে প্যারাগ্রাফ, মাঝখানে ফাঁকা দিয়ে দিয়ে আমাদের সুন্দর করে বড় করে লিখতে হয়। প্লাস কয়টা প্যারাগ্রাফ দিলে ভালো হয়, কয় পৃষ্ঠা লিখলে ভালো হয়, কত ওয়ার্ডের মধ্যে লিখলে ভালো হয়, এই বিষয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ ফিউচারে ক্লাস দিব। আচ্ছা, এখন আমাদের মোটামুটি আমরা কোয়েশ্চেন মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব বুকস নিয়ে। বুকস মানে বই, ঠিক আছে। তো আমাদের কি কি বই লাগবে? সাধারণত আহ দুটা বইয়ের প্রয়োজন। একটা ভালো গ্রামার বই, যেমন অ্যাডভান্স লার্নার অথবা চৌধুরী অ্যান্ড হাসান, এই বইগুলো মোটামুটি ভালো পুরো বাংলাদেশে চলে। এখন দেখা যাচ্ছে কেউ কোন স্কুলে পড়ে, স্কুলের টিচার একটা সাজেস্ট করলো, বা কোচিং এ পড়ে, কোচিং এর টিচার একটা সাজেস্ট করলো, সাধারণত ওই সামঞ্জস্য মিলায় কিনলে হয়। দুটাই ইউজ হয়, যার যেটা পছন্দ কেনা যেতে পারে। আচ্ছা, এসএসসি টেস্ট পেপার, এইচএসসি টেস্ট পেপার যেমন লেকচার পাঞ্জাবি আহ এই ধরনের কিনা যেতে পারে। আচ্ছা, গ্রামার রুলস মোটামুটি জানার পর গ্রামার থেকে তোমার প্র্যাকটিস করবোই। তারপরে আমরা হচ্ছে টেস্ট পেপারের টেক্সট এক্সামের পর পর দেখা যায় পুরো বাংলাদেশের টপ 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 কলেজগুলোর হচ্ছে টেস্ট পেপারের যেই কোশ্চেন গুলো ওইগুলো
একসাথে করে সুন্দর করে টেস্ট পেপার মানে ছাড়া হয় বাজারে, ওইগুলো আমরা কি বলে কিনতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস, বছরের প্রথমেই আমরা এই গ্রামার বইয়ের সাথে সাথে একটা সেকেন্ড হ্যান্ড টেস্ট পেপার কিনে নিতে পারি। যদি দেখা যায় একটা খুব ভালো স্টুডেন্ট, ও গ্রামার বইয়ের যত কিছু আছে সব কিছু প্র্যাকটিস ম্যাকটিস করে ফেলছে, তো সেক্ষেত্রে সে ওই টেস্ট পেপার গুলো ওই বছরের শুরু থেকেই অ্যান্সার করা শুরু করতে পারে, এবং যখন টেস্ট এক্সাম হয়ে যাবে সেকেন্ড ইয়ারের শেষের দিকে, তারপর আবার সে নতুন একটা টেস্ট পেপার কিনে আবার প্র্যাকটিস করতে পারে। যত বেশি প্র্যাকটিস করবে তার এক্সামে ভালো মার্কস তোলার সম্ভাবনা তত বেশি। আচ্ছা, এখন আমরা আসি গাইডলাইনে। মোটামুটি আমরা কিভাবে পড়াশোনা করব। ইংলিশ সেকেন্ড পেপারে নিশ্চিত A+ পাওয়ার জন্য কিছু দরকারি টিপস নিচে দেওয়া হলো। প্রথম কথা যেটা মনে রাখতে হবে, বেশি রুলস মুখস্থ না করে বেশি থেকে বেশি প্র্যাকটিস। সাধারণভাবে কমন যে রুলস সেগুলো আমরা হালকা একটু বুঝে নিব, হালকা একটু জেনে নিব, জেনে নেওয়ার পর বেশি থেকে বেশি প্র্যাকটিস করব। এক্সেপশন যেগুলো আছে, কিছু হালকা পাতলা এক্সেপশন থাকে, ওই এক্সেপশন গুলো যখন আমরা প্র্যাকটিস করতে করতে মোটামুটি হালকা কোথাও আটকে গেলাম, তখন বই দেখে নিলাম, এইটুকুই। ধীরে 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 আমাদের এই ব্রেনে ওটা ফিক্স হয়ে যাবে। আর হচ্ছে আমাদের মানে আইডিয়া চলে আসবে, আচ্ছা এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। তাছাড়া একটা স্টুডেন্ট যদি শুধু মানে রুলস মুখস্থ করতে থাকে, রুলস মুখস্থই করতেছে, প্র্যাকটিস কম করতেছে, সে আসলে এক্সামে ভালো একটা আশা করা যায় না। যতগুলো টিচারের কাছে আমি শুনছি, যত জায়গায় আমি পড়ছি, সবাই এই কথাই বলছে যে প্র্যাকটিস করতে হবে, রুলস বুঝে নিলাম শেষ, তারপরে প্র্যাকটিস। বেশি আমি 30 35 40 50টা রুলস মুখস্থ করছি এরকম প্রয়োজন নাই। আচ্ছা, কিভাবে একটি টপিক শেষ করবেন? প্রথমে সাধারণভাবে রুলস গুলো হালকা পাতলা বেসিক জানিয়ে নেব, বাকি বিস্তারিত আমি এখানে লিখছি, আমি আর এক্সপ্লেন করলাম না। তারপর প্র্যাকটিস করবো সরাসরি। এখানে একটা জিনিস, সরাসরি বোর্ড কোয়েশ্চেন গুলো আগে শেষ করা উচিত যত বেশি সম্ভব। তারপরে বিগত বিভিন্ন টপ কলেজগুলো, কারণ কলেজগুলোর যেই প্রশ্নগুলো থাকে অনেক সময় দেখা যায় অনেক বেশি কঠিন করে ফেলে, যেগুলো সাধারণত বোর্ডে আসে না, স্টুডেন্ট ভয় পেয়ে যেতে পারে। এই কারণে প্রথমে বোর্ড কোয়েশ্চেন গুলো সব শেষ হইলো, তারপরে আমি আহ কি বলে টপ রেপুটেড কলেজগুলোর প্রশ্ন সলভ করলাম। রিভিশন দেওয়ার কৌশল, ঠিক আছে, ভুলের খাতা, মিস্টেক নোট। প্র্যাকটিস করার সময় দেখা যায় কোনো একটা গ্রামারের রুলস বা কোনো স্পেসিফিক বানান, ইংলিশে বানানের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। স্পেসিফিক গ্রামারের রুলস, একটা একটা রুলস বারবার আমি ভুলে যাচ্ছি, একটা জায়গায় বারবার মিস্টেক হচ্ছে, একটা বানান বারবার ভুল করতেছি, ওইগুলো লিখে রাখার জন্য একটা খাতা আমি রাখবো। আচ্ছা, রাইটিং পার্টের ফরম্যাট, একটা জিনিস, ইমেল কিভাবে লিখতে হয়, আমি কিভাবে মানে আবেদনপত্র লিখবো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন লিখবো, এরা যে ফরম্যাট গুলো আছে, এই ফরম্যাট গুলো আমরা খাতায় সুন্দর করে প্রথমে লিখে রাখতে পারি। এখন দেখা যায় সুন্দর করে আমি ফরম্যাট লিখতে পারছি, সুন্দর করে ফরম্যাটে তুলে দিছি, তার ভিতরে লেখাটা আমার একটু হালকা হয়েছে, 10-এ 10 পাওয়ার মতো না, কিন্তু এই যে সুন্দর করে ফরম্যাটটা আমি দিছি, এটার কারণে আমি মোটামুটি একটা ভালো মার্কস আনতে পারবো। কিন্তু আমার ফরম্যাট ভুল থাকে, ভিতরে যতই সুন্দর লিখি আমার কিন্তু 3-4 মার্ক ওখানে এমনিই চলে যাবে। আচ্ছা, পরীক্ষার আগের প্রস্তুতি, মানে পরীক্ষা যখন কাছাকাছি চলে আসবে তখন আমাদের প্রস্তুতি, তখন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস, প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো মুখস্থ না করে মোটামুটি 1-2 বার পড়ে এরকম প্রিভিয়াস প্রশ্ন যে আসছে ওইগুলো একটু দেখলাম। কারণ বেশিরভাগ বাংলাদেশের বাংলা ভার্সনের স্টুডেন্ট যারা আছে তাদের ইংলিশে লেখা স্লো হয়, ইংলিশে ফুল ফুল লিখতে পারে না, শেষ করতে পারে না। এই জন্য রিটেন পার্টগুলো একটু প্র্যাকটিস করে করে হাতের যে ফ্লোটা এটা মেনটেন থাকলো। আর প্যারাগ্রাফ কম্পোজিশন এটা কখনোই মুখস্থ না, মোটামুটি ইম্পর্টেন্ট যেই ইনফরমেশন গুলো মনে হবে ওগুলো একটা নোট করে রাখা যেতে পারে, বা হালকা 1-2 বার পড়ে নিলেই হয়ে যায়, তার বেশি প্রয়োজন হয় না। টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, গ্রামারের 12টি আইটেমে সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে, রাইটিং অংশে 1 ঘন্টা 40 মিনিট সময় ভাগ করে নেওয়া। এবং এই যে আমরা এই বেশি বেশি মক টেস্ট দিব, মক টেস্ট দিব, মক টেস্ট বলতে মানে সাধারণত বুঝি আর কি, বসে 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 টেস্ট দিব আর কি। তো নিজে নিজে টেস্ট দিব এবং দেখবো ঠিক সময়ের মধ্যে আমি সবকিছু শেষ করতে পারতেছি কিনা। আচ্ছা, পরীক্ষার আগের রাতে করণীয়, নতুন কোনো গ্রামার রুলস কঠিন প্যারাগ্রাফ মুখস্থ করা যাবে না। তোমার ভুলের খাতাটা একবার রিভিশন করো এবং লেটার ও ইমেল ফরম্যাট গুলো দেখে নাও। আচ্ছা, পরীক্ষার লেখার জন্য দুটি ভালো মানের কালো বল পেন কলম এবং মার্জিন টানার জন্য স্কেল গুছিয়ে রাখো, এটা না লিখলে হয়তো, তারপরে লিখে দিলাম। আচ্ছা, পরীক্ষার দিন করণীয়, সহজ আইটেম আগে, যেমন কোশ্চিন নাম্বার 2 ফ্রেজেস, কোশ্চিন নাম্বার 9 পাঞ্চুয়েশন, এর মতো সহজ প্রশ্নগুলো, তবে মডিফায়ার্স এগুলো আমরা আগে আগে শেষ করবো। তাহলে কি হবে, একটা কনফিডেন্স আসবে, মানে কনফিডেন্স আর প্লাসিবো ইফেক্ট বলে না কি বলে, যাই না, যাই হোক, খেয়াল আসতেছে না। একটু ভালো ট্র্যাকে মানুষ যাওয়া শুরু করলে বাকিটা মোটামুটি ভালোই চলে যায়।
প্রথমেই পারতেছি না, তখন আবার একটু টেনশন যায়, দেখা যায় সবগুলোই মোটামুটি উল্টাপাল্টা হয় যায়। এই কারণে ইজি যে টপিক গুলো আছে ওইগুলো প্রথম প্রথম শেষ করা যেতে পারে, আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি কেউ অন্যভাবে করতে চায় করতে পারে, সমস্যা নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আর কিছু বলার প্রয়োজন নাই, খাতায় কাটাকাটি কম করবো। এমনিতে সাধারণত গ্রামার মামার এগুলোতে অত বেশি ইফেক্ট পড়ুক না পড়ুক, আমার ওই গ্রামারে বেশি কাজ কাটাকাটি করে ফেলছি, পুরো খাতা কাটাকাটি করে ফেলছি। এই মার্কস গুলো আমার কাটবে কই থেকে? প্যারাগ্রাফ থেকে। মার্কস গুলো কাটবে কই থেকে? কম্পোজিশন থেকে। মার্কস গুলো কাটবে কই থেকে? আবেদন পত্র বা ইমেল থেকে। এই কারণে খাতাটা সুন্দর সাবলীল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাইটিং পার্টে প্যারাগ্রাফ, মনে রাখবে প্যারাগ্রাফ সব সময় একটি মাত্র সিঙ্গেল প্যারাগ্রাফে লিখতে হয়। ভুল করেও প্যারাগ্রাফের মাঝে ফাঁকা জায়গা রেখে নতুন প্যারা করবে না। কম্পোজিশনের ক্ষেত্রে পয়েন্ট বা সাব হেডিং ব্যবহার করবে। আচ্ছা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।